আসসালামু আলাইকুম। ঋতু বর্ণন নামটা শুনে বুঝতে পারতেছো, এইখানে মূলত ঋতুর বর্ণনা দেওয়া হবে। ঋতুটা কি? অর্থাৎ আমাদের প্রকৃতির যে পরিবর্তন, ঋতু বলতে তোমরা কিন্তু সেটাই বুঝো। সেই ঋতুর পরিবর্তন এখানে ইঙ্গিত করা হবে ঋতু বর্ণন। কে লিখেছেন? আলাওয়াল। আলাওয়ালকে চেনো? আলাওয়াল হইতেছে মধ্যযুগের একজন কবি। আচ্ছা, সামনে তোমাদের সবটাই দেখাবো, সবটাই মানে এই ক্লাসটা করার পরে তোমাকে আর কম সংশয় থাকতে হবে না কিছু কি বাদ গেছে, আমি কি আর পরে কিছু পড়বো না, তোমাকে আর পরে আর কিচ্ছু পড়তে হবে না, কোনোভাবে পড়তে হবে না, শুধু বইটা সামনে রেখে এখন আমার সাথে মিলে মিলে পড়ো। হ্যাঁ, প্রথমে দেখো কবি হচ্ছে আলাওয়াল। একটু যদি বলি, এই গদ্যটা তোমাদের দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই জন্যই, এত এত লেখক ছিল, রবীন্দ্রনাথ, কাজী নজরুল কিংবা আগে পরের মাইকেল, এইগুলা রেখে এই সে আজ থেকে 400 বছর, সেই 1600 শতকের একজন কবিকে, মানে আজ থেকে 400 বছর আগের একজনকে কেন আনা হয়েছে এইটা। আচ্ছা তোয়া, এটা হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারদের। এটা কোন ক্লাস? এটা হচ্ছে বাংলা প্রথম পদ্য ক্লাস। হুম, অর্থাৎ তোমরা সাথেই ব্যাস, তোমাদেরও লাগবে। তোমরা যখন কলেজে উঠলেই একেবারে ফার্স্ট ক্লাসে এই টপিকটা তোমাদের পড়ানো হবে। ফার্স্ট ক্লাস না, সেকেন্ড ক্লাসে। ফার্স্ট ক্লাসে তো পড়া হবে বাংলার নব্য লেখক প্রতিনিবেদন, এরপরেই পড়ানো হবে এই টপিকটা। সুতরাং সাথে ক্লাস করো। আর শুধু ক্লাস করো না, এই টপিকটা একটু মজাদারও। অনেকে তোমরা কঠিন মনে করো, মানে কঠিন তো ঠিক আছে, কিন্তু ভিত্তি কিছু রসবোধক কথা বা বাক্য বা কবিতা আছে, সেই রসগুলো আমরা নিব। আচ্ছা, কেন দিয়েছেন এটা দেওয়ার কিন্তু মূল উদ্দেশ্য এইটাই। তুমি তো আধুনিক যুগের কবিদের চিনো, রবীন্দ্র, কাজী নজরুল, সৈয়দ শামসুল হক, এদেরকে তুমি চিনো, কিন্তু আজ থেকে 400 বছর আগে আমাদের বাংলা ভাষাটা কেমন ছিল, সেই কবিগুলো কিভাবে লিখতো, সেই ভাষাটা কেমন কঠিন ছিল, এই বিষয় সম্পর্কে তোমাকে জানানোর জন্য একটা অনেক আগের একজন লেখকের বা কবির কবিতা আনা হয়েছে। তাহলে কবি আলাওয়াল, প্রকৃত নাম সৈয়দ আলাওয়াল। তারপর হচ্ছে তার উপাধি হইতেছে মহাকবি। তাকে কি বলা হয়? মহাকবি আলাওয়াল। দেখবে বর্ণনা করে এরকম, মহাকবি আলাওয়াল। তার আচ্ছা এগুলো আর বলার দরকার নেই। জন্ম, জন্ম হচ্ছে 1607 খ্রিস্টাব্দ। তাহলে কবে? 1607। তার মানে আজ থেকে তোমাকে এই যে 7, যে এটা মন রাখার বিষয়টা প্রয়োজন নাই, তুমি 1600 মন রাখো, ঠিক আছে? অর্থাৎ তিনি 1600, আজ থেকে 400 বছর আগে, 400 বছর আগে, 400 বছর আগে, এই জায়গাটা বেশি মনোযোগ দিয়ে মনে রাখবা। তিনি কোন জায়গার লেখক ছিলেন? ফরিদপুর জেলার, মানে ফরিদপুর জেলা না, জন্ম কোথায়? বাংলাদেশের যে বর্তমান যে ফরিদপুর, সেই সময় আজ থেকে 400 বছর আগে এই জায়গার নাম ফরিদপুর ছিল না, এই জায়গার নাম ছিল ফতেহাবাদ। হ্যাঁ, ফতেহাবাদ। এবং ফতেহাবাদ কি পরগনা? পরগনাটা কি এখন যেমন আমরা জেলা বলি, তখন কোনো জেলা সিস্টেম ছিল না। তখন আমাদের এলাকাগুলোকে, এরকম ভাগ ভাগগুলোকে পরগনা নামে পরিচিত ছিল, পরগনা নামে মানুষ চিনত। সেই বলতেছে সেই প্রাচীন যুগের, সরি সেই মধ্যযুগের ফতেহাবাদ পরগনা যেখানে, তিনি সেখানে জন্ম নিয়েছেন। আর ফতেহাবাদ পরগনা হচ্ছে বর্তমান ফরিদপুরে, জামালপুর গ্রাম, এটা কোনো প্রয়োজন নাই। তার পিতা, তার পিতা হচ্ছে ফতেহাবাদ অধিপতি মজলিস কুতুবের একজন আমত্ত ছিলেন। এটা দরকার, এই জন্য এতটুকু দিয়েছি। আবারও বলতেছি, এই জায়গার মধ্যে যদি এরকম বলো বইয়ের মধ্যে এমন তেমন কেমন কি, এটা না, এই জায়গার মধ্যে শুধু ততটুকু দিয়েছি যেখান থেকে শুধু প্রশ্ন আসতে পারে। এর থেকে একটা শব্দ আমি এখানে ইনক্লুড করিই নেই। যেমন তার পিতার নাম, এটা তোমার কখনোই লাগবে না। আলাওয়ালের পিতা, এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না যা লাগবে। হ্যাঁ, আবার একটা ধরনের গুরুত্বপূর্ণ কি, তার পিতার সাথে তার একটা সম্পৃক্ততা ছিল। তার পিতার হাত থেকে তিনি ছুটেই, তার পিতার থেকে তার সম্পর্ক, মানে অর্থাৎ তার, তিনি যখন এই চট্টগ্রামে যান, চট্টগ্রামে পর্তুগিজ জলদস্যুরা সেই সময় এরকম, আমাদের যে ব্রিটিশটা আমাদের জ্বালাইছে, ব্রিটিশদের আগে যে পর্তুগিজরা ছিল তারাও আমাদের জ্বালাইছে। এই পর্তুগিজ জলদস্যুরা কি করেছে, কি বলে, পর্তুগিজ জলদস্যুরা তার পিতা ফতেহাবাদ অধিপতি মজলিস কুতুবের একজন আমত ছিলেন। আচ্ছা, তার পিতা এই পর্তুগিজ জলদস্যুরা কি করে, তার পিতাকে এনে নিহত করে ফেলে আর তাকে দাস হিসাবে বিক্রি করে। দেখো বাচ্চা ছোট, ওকে তার মাইরা ফেলে লাভ নেই, বুড়া লোক মাইরা ফেলছে, ওরা কাজে লাগবে না। বাচ্চাগুলোর কি করতে পারবো? দাস হিসেবে বিক্রি করতে পারবো। তো সেই হিসাবে তাকে দাস হিসাবে বিক্রি করে দেয় কোথায়? আরাকান রাজ্যে। অর্থাৎ আরাকানটা কোথায়? এখন যে রোহিঙ্গারা যে এলাকা, মায়ানমার যে অংশ, আমাদের চট্টগ্রামের সাথে তো মায়ানমার, অর্থাৎ সে সময় তো সবটা একসাথেই ছিল। ওই আরাকান রাজ্যের রাজসভায় তাকে বিক্রি করে দেয়। তো তার পিতা ফতেহাবাদ অধিপতি মজলিস কুতুবের একজন কি ছিলেন? আমত্ত ছিলেন। তার পিতা কি ছিলেন? তার পিতা ছিলেন একজন আমত্ত। আমত্ত মানে হচ্ছে রাজার একজন সৈন্য কিংবা ওই সংসদ সভাসদের বা রাজ্যের একজন লোক। শিক্ষা জীবন, শিক্ষা জীবন বলে তেমন আসলে কিছু নেই, ওই সে সময় তার স্কুল কলেজ ছিল না। অভিজাত পরিবারের সন্তান হিসেবে, যেমন তার পিতা একজন রাজসভার একজন ব্যক্তি ছিলেন, তো তার পিতা যেহেতু একজন রাজসভার ব্যক্তি ছিলেন, সুতরাং সেই হিসাবে তারা তো অবস্থা কি, তার ফ্যামিলিগত অবস্থা কি, যথেষ্ট ভালো ছিল। তো
তোমরা জানো যে একজন সরকারি কর্মকর্তা কি থাকবে, ফ্যামিলি স্ট্যাটাসটা ভালোই থাকবে। তো সেই হিসাবে সে মোটামুটি পড়াশোনা করতে পেরেছিলেন। অভিজাত পরিবারের সন্তান হিসেবে আলাওয়াল বাল্যকালে বাংলা, সংস্কৃত, আরবি ও ফার্সি। দেখো এই পুরো বাক্যটার মধ্যে আমি বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সির মধ্যে একটু বোল্ড করে দিয়েছি না? এই বোল্ড করে দেওয়ার কারণ হচ্ছে এই জায়গা থেকে তোমাকে মনোযোগ দিয়ে প্রশ্ন আসবে, এটা পড়তে হবে। অর্থাৎ যা আছে সব তো এখন পড়ে নাও, কিন্তু পরীক্ষার আগে চোখ বুলানোর জন্য সব পড়ার দরকার নেই, যেখানে যেখানে বোল্ড করে দিয়েছি শুধু সেই জায়গাটা পড়তে পারবা। এই নোটগুলো খুবই গুছিয়ে তৈরি করা হয়েছে, তোমাদের জন্য যথেষ্ট উপকার রাখবে। স্যার স্ক্রিনটা জুম করেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা আরো জুম করব। ওকে ঠিক আছে, এবার সাথে কর্মজীবন। আলাওল তার পিতার সঙ্গে জলপথে নৌকা যোগে চট্টগ্রামে যাওয়ার সময় পর্তুগিজ দস্যুদের দ্বারা আক্রান্ত হন। কোন দস্যু প্রশ্নটা আসবে, আমি এটা শেষ করে কিন্তু আমরা এমসিকিউ জ্ঞানমূলক অনুধাবনও শেষ করব। আচ্ছা একটা জিনিস, এখন পর্যন্ত তোমাদের কাউকে দেখলাম না মেনশন করতে, বললাম 10টা করে মেনশন করো আর জাস্ট একটা শেয়ার দাও। এইটুক করলে এই মুহূর্তে বলো যে স্যার এটা করা ডান, আর আমিও দেখো তোমাকে এই পিডিএফটা পাঠাই দিব, তুমি বলবো হ্যাঁ পেয়েছি, ডান। এছাড়া পিডিএফটা দিব না, কারণ পিডিএফটা তৈরি করতে আমার একটা রাত এবং একটা দিন, 2টা দিন লেগেছে। আচ্ছা, আলাওল তার পিতার সঙ্গে, হ্যাঁ, এরপর তিনি ভাগ্যক্রমে বেঁচে যান এবং আরাকানে উপস্থিত হন। তার সেখানে তিনি প্রথমে আরাকান রাজের সেনাদলে কাজ পান, পরে মহন্তের গৃহে। আচ্ছা এইটুকু দরকার যে তিনি আরাকান রাজার কি সেনাদলে কাজ পান, তাকে সৈন্য বানিয়ে দেওয়া হয়। এটাই করতো, দাসদের ধরে, সাধারণ মানুষ তো জীবন দিবে না, দাসদেরকে ধরে কি করতো, এই কি বলা যায়, সেনাদলে দিয়ে দিত, যে এখন তোকে যুদ্ধ করতে হবে, তুই যুদ্ধ করতে বাধ্য হয়, যুদ্ধ করে মরবি অথবা এই এমনি আমাদের হাতে মরবি, এরকম করে। তো সিদ্ধি আনাকান রাজের সেনাদলে কাজ পান, পরে মহন্তের গিয়ে নাট্য দল ও সঙ্গীত শিক্ষকের কাজ শুরু করেন। আচ্ছা দেখো এখানে একটা বিষয়, কিন্তু তিনি এই সেনাদলে থাকা অবস্থায় তিনি ভালো কবিতা লিখতে পারতেন, তিনি ভালো গান রচনা করতে পারতেন, অর্থাৎ বিনোদন দেওয়া যেটা সেটা তিনি পারতেন। এরপর থেকে তাকে তাহলে দাস হিসেবে কেন রাখবো, ওকে আমরা আমাদের সভাসদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য করি। এই তো তার জীবনের খোলস বদলে গেল, তার জীবনটা বদলে গেল, দাস থেকে সেখানে একটা সম্মানিত আসীন হলেন। তখন তিনি রাজা তান কি করলেন, সেনাদল থেকে বাদ দিয়ে তাকে নাটগীত এবং সঙ্গীত শিক্ষক রেখে দিলেন, যে রাজসভা তুমি হচ্ছে সঙ্গীত শিক্ষক। তার সময় কবি প্রতিভা রিস্পন ঘটলে প্রধান আমত্ত, এইটা মনে রাখবা, প্রধান আমত্ত করেছি মাগন ঠাকুর, অর্থাৎ ওই সরকারি জামত্ব, যারা সরকারের জামত্ব, এই আমত্তদের মধ্যে, চার্জারটা নিয়ে যাও, চার্জার নেই, সরকারি আমত্ত করেছি মাগন ঠাকুর, স্পন ঘটলে প্রধান আমত্ত, হ্যাঁ, অর্থাৎ ওই আরাকান রাজসভার প্রধান যে ব্যক্তিত্ব, প্রধান যে কর্মকর্তা কর্মচারী, প্রধান যে কর্মকর্তা, সে দেখছে ওই ছেলেটা তো কি ভালোই জ্ঞান গরিমাসে কবিতা টবিতা লিখতে পারে, তখনই কি হয়েছে, তার আমত্ত সভায় সবাই স্থান পায়, তখন তাকে আমত্ত সভায় স্থান দেয়। পরে একে একে সৈয়দ মুসা, আচ্ছা এটা দরকার, দেখছো সৈয়দ মুসা, তারপর সুলাইমান আমত্ত, মোহাম্মদ খান সৈন্যমন্ত্রী, খেয়াল করছো আমি কিন্তু এখানে কোনো জায়গা বোল্ড করি নাই। তো তোমরা এরকম না বুঝে হাবিজাবি জায়গাটা বেশি পড়ে ফেলো, যেটা দরকারি সেই জিনিসটা পড়ো না। দেখো এটা বোল্ড করি না, কারণ এই জিনিসটা তোমাদের কখনো লাগবে না, সুতরাং এগুলো পড়ার দরকার নেই, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে ছিল দেখে এটা আমি উল্লেখ করেছি, দিয়েছি। তাদের কাছ থেকে বিভিন্ন পুস্তক রচনা প্রেরণা পায়। শাহ সুজা বিদ্রোহের সঙ্গে, দেখো শাহ সুজা বিদ্রোহটা কি, তোমরা একটা নাম শুনেছ না, এই কারামলে শায়েস্তা খান আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, এরকম একটা আমল, শাহ সুজা একটা আমল। তো সেই আমলে তিনি বিদ্রোহ করেছিল, আমরা যেমন হাসিনার বিদ্রোহ করেছি, এরকম শাহ সুজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যে তার অন্যায়ের বিরুদ্ধে করাতে তাকে কি করা হয়েছিল, কারাগারে নেওয়া হয়েছিল। ঠিক আছে, তার সংসার পুরস্কার এইগুলো কি করতে হবে না, তোমাদের আর পড়তে হবে না বা জানতে হবে না বা দেখতে হবে না, ঠিক আছে, কারণ তার সংসার জীবন বলে তেমন তার পত্রিকা সম্প্রদায় পত্রিকায় ছিল না। বিশেষ অবদানটা আমরা একটু লক্ষ্য করি, বিশেষ অবদানটা তাহলে তিনি কি করেছিলেন। এবার দেখো আচ্ছা স্যার 26 ব্যাচে পেড রোল কখন শুরু হবে, যারা এনরোল করেছে তাদের, আচ্ছা পেড কোর্সটা একদিন করে শুরু হয়ে যাবে। এই সারা সপ্তাহে আমরা ফ্রি লাইভ ক্লাস দিব, ঠিক এই শুক্রবার দিন ফার্স্ট পেপার ক্লাস শুরু হয়ে যাবে। আগামী সপ্তাহে টানা 7 দিন হচ্ছে সেকেন্ড পেপার ক্লাস হবে, সেই আগামী শুক্রবার দিন দ্বিতীয় পত্রের পেড ব্যাচ শুরু হয়ে যাবে। এইভাবে করে আমরা শুরু করতে চাচ্ছি, তবে আস্তে আস্তে প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা শুরু করে দিব। তাহলে এই সপ্তাহটা বাংলা ফার্স্ট পেপার, এই শুক্রবার দিন
বা এই ছোট্ট বাংলা ফার্স্ট সেকেন্ড দুইটারই পেড ব্যাচের আনুষ্ঠানিক যে যাত্রা বলতে পারো, এটাও কিন্তু পেড ব্যাচের আনুষ্ঠানিক যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে, যদি জাস্ট ক্লাস করো। এই কোর্স শুধু পেড ব্যাচের না, আমাদের বাবা বলতেছি, আমাদের ক্লাসগুলো কিন্তু এরকম লাইভ হবে। কিন্তু তুমি যদি ফ্রি লাইফটা ধরতে পারো, তাহলে আর তোমার আবার পেড টেড কিছুই করতে হবে না, অর্থাৎ ফ্রি লাইফে তুমি ক্লাসটা করে নিবা। কিছু যদি ফ্রি লাইফটা মিস করে ফেলো, তাহলে এটা আমাদের ওয়েবসাইটে চলে যাবে, সেই ক্লাসটা করতে গেলে তোমাকে পেড ব্যাচে ভর্তি হতে হবে, অর্থাৎ ওই কোর্সটা কিনতে হবে। হ্যাঁ, তার মৃত্যু হচ্ছে 1880-তে। কয়দিন বাঁচলো? 1807-এ, 1607-এ জন্ম, 1680-তে মৃত্যু। তার মানে এই 80 থেকে 7 মাইনাস দিয়ে তুমি যতটুক থাকে ততটুক, অর্থাৎ প্রায় 73 বছর তিনি কি করেছিলেন? বেঁচে ছিলেন। এবার তার গ্রন্থের সংখ্যা আসো, মনে রাখবা যে কোনো লেখকের তোমরা সময় নষ্ট করো তার আগে পরে বাতা পিতা এইসব নাম পড়ে পড়ে না, যে কোনো লেখকের সাহিত্যকর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্ন আসলে এখান থেকে বেশি আসে, তোমরা আটকালে এখানে বেশি আটকাও, কিন্তু এগুলো বাদ দিয়ে তোমরা লেখকের জন্ম মৃত্যু পড়তে গিয়ে সময় নষ্ট করো। দেখো তিনি মধ্যযুগের সর্বাধিক গ্রন্থ প্রণেতা। এই যে কেন মধ্যযুগের এত লেখক থাকতে, আসলে মধ্যযুগে এত লেখকও নাই, হাতে গোনা কয়েকজনই ছিল। কি বলে, তোমরা 9-10-এ পড়ে আসছো বঙ্গভাষা, সরি বঙ্গবাণী, কবি আব্দুল আলিম নাকি আব্দুল হামিদ, কি জানি নাম, কেউ নাম মন পড়তে মন বলো তো কবিতার নামটা। তারপরে এই যে এরকম ধরনের মধ্যযুগে যেমন ছিল, এই মধ্যযুগের কবিদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ কবি। কারণ কি? তিনি সবচেয়ে বেশি বই লিখেছেন। দেখো বই মাত্র কয়টা, 4-5টা বই লেখা, এ হয়েছে যে তিনি সবচেয়ে বেশি বই লিখছিলেন। আর বাকিদের অবস্থা এরকম ছিল, তারা বাকিরা হয়তো একটা এরকম ছোট পাতলা একটা কাগজ লিখতেন, এই যে তিনি কবি বা লেখক হয়ে সাব্যস্ত হতেন, কারণ সেই সময় এত তো বইয়ের ব্যবস্থা ছিল না। তো তার মোট গ্রন্থ কাটা 7টা, মানে 7টা বই লেখা তিনি কি মধ্যযুগের সবচেয়ে বেশি বই লেখক। তার মানে বাকিদের অবস্থা কি বুঝতে পারছো? হ্যাঁ, এখন তার বইগুলো কি কি? পদ্মাবতী, সৈয়মনা, লোর চন্দন, কি সতী ময়না, লোর চন্দন, আচ্ছা পদ্মাবতী, সতী ময়না অর্থাৎ একটা ময়না যে সতী, লোর চন্দানী অর্থাৎ কান্না, হপ্তপয়কর, তারপর হচ্ছে সয়ফুল মুলুক, বদিউজ্জামাল। অনেকে সয়ফুল মুলুক, বদিউজ্জামাল দুইটা বইয়ের নাম মনে করে না, দুইটা মিলে একটা বই। এরপর হচ্ছে সিকান্দার নামা। ওকে, বইগুলোর নাম তোমাদের মোটামুটি আস্ত হইলো। এর মধ্যে এই নামগুলো প্রত্যেকটারই তোমাকে জানতে হবে, কারণ মধ্যযুগে তার তো কোনো লেখক নাই, তিনি আছেনই তিনি। তাহলে 7টা বইটাই তোমার একটু আত্মস্থের মধ্যে রাখতে হবে, তোমার একটু আয়ত্তে রাখতে হবে। এই নামটা মুখস্থ রাখা দরকার নেই, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না এই কবি আলাওয়ালের 7টা বইয়ের নাম বলো তো, এটা তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না। সুতরাং 7টা বইয়ের নাম তোমার মুখস্থ রাখতে হবে না, তুমি এই ধারণাটা রাখবা যাতে এই নামটা আসলে তোমার মনে পড়ে, ও এটা তো কবি আলাওয়ালের লেখা, এইটুকু মনে রাখলে হবে। লতিফা কি খাতুন, ওয়ালাইকুম আসসালাম। 26 ব্যাচের হলে এই ক্লাসটা করো, ঋতুবর্ণন গুরুত্বপূর্ণ ক্লাস। এরপর নীতি কবিতা। আচ্ছা, তোফা। তোফা শব্দের অর্থ হচ্ছে পুরস্কার, অর্থাৎ তিনি এরকম পুরস্কার মূলক কোন একটা বই লিখেছিলেন যেটা হচ্ছে নীতিমূলক। নীতিমূলকটা কি? অর্থাৎ এই কবিতাগুলোর মধ্যে নানা রকম নীতি বর্ণনা করা হয়েছে, মানুষকে নানা রকম শিক্ষা দেওয়া হয়েছে। আপনার লয় বিব্রত রহিত আসি নেই কেউ অবনে পড়ে, প্রত্যেকে মোরা পরের তর, এরকম কবিতা আছে না, মানুষকে জ্ঞান দেয়, শিক্ষা দেয়, নীতি নৈতিকতা শেখায়, এরকম ধরনের কবিতার বই। সঙ্গীত বিষয়ের বই হচ্ছে রাগতাল নামা। রাগতাল চিনো? ধুমধুম দা তাক তাকা ধুমধুম, তারপর হচ্ছে সারেগামা পা, এরকম কি আছে রাগতাল, অর্থাৎ তিনি গান বিষয়ক সঙ্গীত বিষয়কেরও একটা বই লিখেছিলেন। এই তো শেষ। তাহলে বইগুলোর মধ্যে শ্রেষ্ঠতম কোনটা? এই পদ্মাবতী। এই পদ্মাবতীর জন্যই মূলত সবাই কবি আলাওলকে চিনে। দেখবা সব লেখকেরই একটা কি থাকে, একটা সুপার বই থাকে, যে বইটার জন্য তিনি আসলে মূলত বিখ্যাত। বলতো দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বইটার জন্য বিখ্যাত? এটা তোমার কমেন্টে জানাও। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, সরি কাজী নজরুলের নাম নিলে পরে তোমার কাজী নজরুলের কোন বইটার নাম মাথায় আসবে এটাও জানাও, হয়তো বই কিংবা কবিতা, সেটাও বলতে পারো। এখন দেখো উপন্যাস, গল্পগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, কি দেখছো খালি না? খালি রাখার কারণ কি? এটা যেহেতু নাই, তাহলে না দিতে পারতাম, তাই না? এটা তো দেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু সেই জিনিসটা করি নাই। আমরা একটা নোট গুলো আসলে এভাবে সাজাইতে হয়। এখানে তুমি খালি রেখে বুঝতে পারতেছো না যে লেখক জীবনে কোনো উপন্যাস লেখেন নাই, কোনো প্রবন্ধ লেখেন নাই, গল্প লেখেন নাই। আসলে মধ্যযুগে উপন্যাস প্রবন্ধ বলে কিছু ছিলই না, সেখানে হইতোই শুধুমাত্র কবিতা, আখ্যান কবিতা। শেষ। এবার আমরা অন্য গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে যাই। আচ্ছা, তোমরা এটা কই দেখতেছো বুঝতে পারছো? এই যে এইটা হইতেছে
এই যে আমাদের মানবিকিয়ানে ঢুকলে পরে সাজেশন পিডিএফ অংশে তুমি যদি যাও, দেখবা সব সাবজেক্টের এরকম নোটগুলো রয়েছে। এই নোটগুলোর মধ্যে বাংলা প্রথমে ঢুকলাম, বাংলা প্রথমে ঢোকার পরে আমি আজ কি পড়তেছি, ঋতুবর্ণন। এই যে ঋতুবর্ণন, যাও, এই যে পেয়ে গেলাম পিডিএফ। ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যেই এখন আর টেনশন নেই, এটা কোথায় সেটা কোথায় এরপর খুঁজতে হবে না, সবকিছু এখন এক ছাদের নিচে এক জায়গা পেয়ে যাবা। তাহলে পেয়েছো? হ্যাঁ, ঋতু কবিতা বর্ণনা শেষ। এবার আসি অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলোতে। প্রথমে আসো উৎস। এই যে ঋতু বর্ণনা কবিতাটি কোত্থেকে নেওয়া হয়েছে, যা বলছিলাম না তার বিখ্যাত বই কোনটা, তার বিখ্যাত বই হচ্ছে পদ্মাবতী। সেই পদ্মাবতী থেকে নেওয়া হয়েছে। এখানে একটা প্রশ্ন, ঋতু বর্ণন খণ্ড এটা আবার কি জিনিস? একটা বইয়ের অনেক পর্ব থাকে, উত্থান পর্ব, পতন পর্ব, তার মধ্য পর্ব, এই পর্ব সেই পর্ব, অনেক পর্ব থাকে। আমাদের নাটক আমরা দেখি না, কি জানে, সিরিজ, সবাই তো মোটামুটি সিরিজ দেখো, তাই না? সিরিজ বলো, একটা বিখ্যাত সিরিজের নাম বলে দেখি, তোমার তোমার পছন্দের সিরিজের সাথে আমার পছন্দের কোনো সিরিজ মিলে যায় কিনা। তো এই যে সিরিজ দেখো, সিরিজগুলো একটা নাম হয় না প্রতিটা পর্বের, ঠিক এটাও কিন্তু এই টাইপেরই। তারও যে বই লিখতো, পদ্মাবতী বিশাল বড় বই, বিশাল বড় ভলিউম, সেই ভলিউমে একটা পর্ব নাম ছিল, তো ঋতুবর্ণন খণ্ড বলে একটা খণ্ড ছিল। সেই খণ্ডের একটা আংশিক একটা অংশ, একটা ছোট্ট একটা অংশ তোমাদেরকে দেওয়া হয়েছে। তারপর আসো ছন্দ। কবিতাটি কোন ছন্দে রচিত, প্রশ্ন কিন্তু আসে, সেটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এটা আমি আলাদা করে বুঝিয়ে যেতেছি না, কারণ বাংলা শব্দে ছন্দ আছে তিনটা, অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত আর মাত্রাবৃত্ত, তিনটা হচ্ছে ছন্দ। তিনটা ছন্দের মধ্যে তোমাদের কবিতা সব হচ্ছে অক্ষরবৃত্ত, আর না হয় মাত্রাবৃত্ত। স্বরবৃত্তের কোনো কবিতা তোমাদের পাঠ্যপুস্তকে নাই। স্বরবৃত্তটা মূলত হয় সরা টাইপের কবিতা, সরা, এই জন্য এটা তোমাদের কাছে নাই। তার মানে হচ্ছে ছন্দ। এবার গঠনরীতি এখানে তুমি স্পষ্ট বা কোনো মানে প্রমাণের কোনো গঠনরীতি নাই, এই জন্য এটা প্রয়োজন পড়বে না। বিষয়বস্তু কি, বাংলা ঋতু যে পরিবর্তনের যে সৌন্দর্য এবং কিভাবে করে কোন ঋতুটা কি ঘটতেছে, কেমন হয়, প্রকৃতি কেমন থাকে, সেই বর্ণনা। এবার আমরা পড়বো হচ্ছে শিখন ফল। শিখন ফলটা কি, এই কবিতা পড়ে আমরা কি শিখবো? আর শুধু এটা না, যে কোনো গল্প বা গদ্যের আগে তুমি দেখে নিবা শিখন ফলটা। ঠিক আছে, শিখন ফল দেখলে কি লাভ? শিখন ফলটা হইতেছে তোমার যারা প্রশ্ন করে, ভোট কোশ্চেন যারা করবে, তারা এই শিখন ফল থেকেই করবে। ঘর যে প্রশ্নগুলো আসবে সব শিখন ফল থেকে আসবে। শিখন ফল কি জিনিস? অর্থাৎ এই জিনিসটা তোমাদেরকে যারা দেয়, তারা একটা উদ্দেশ্য রাখে যে এই জিনিসটা আমরা স্টুডেন্টদের দিলাম, স্টুডেন্টদের থেকে এই জ্ঞানটা যাতে লাভ করবে। এই জন্য প্রশ্নকে তারা আওলা ঝোলা করে না, এলোমেলো না, ওই শিখন ফলের আলোকেই তারা মধ্যে প্রশ্নটা করে থাকে। তখনই তুমি বুঝতে পারবা যারা শিখন ফল ভালো বুঝে, এরা বুঝে কোত্থেকে প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন আসবে। প্রকৃতির প্রতি ভালোবাসা এবং সংরক্ষণের গুরুত্ব, ঋতুর বৈচিত্র্য, প্রকৃতির রূপ পরিবর্তন, শব্দ চয়ন, উপমা, চিত্রকল্পের ব্যবহার। তিনি যে কিভাবে করে কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছে, কিভাবে করে ঋতুটাকে, বসন্তটাকে, বাতাসটাকে উপমা আকারে ব্যবহার করেছে, এবং জিনিসটা এমন ভাবে বর্ণনা করেছে মনে হয় তিনি কবিতা না, কি করছে, বসন্ত চিত্রকে সে গ্রীষ্মের চিত্র এঁকেছে। আলোয়ালের জীবন সাহিত্যকর্ম, মধ্যযুগের কাব্যের ভাষা, এবং এই যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা শিখন ফলটা কি, যে মধ্যযুগের যে ভাষাটা কেমন ছিল, মধ্যযুগের কাব্যর পরিসীমা কেমন ছিল, এইটা জানানো ছিল তোমার মূল উদ্দেশ্য। এবার যদি আসি পাঠ পরিচিতি, পাঠ পরিচিতিটা এমন একটা জগা খিচুড়ি করছে, অনেক কঠিন বুঝা। আমি কি পাঠ পরিচিতিটা একটু বুঝাই দিব? যদি হয় তাহলে কিছু একটা বলো, না হলে আমি একেবারে এখন মূল কবিতার মধ্যে চলে যাব। মূল কবিতার যাওয়ার আগে আবার একটু বলবো, একটু কি করো, 6 জন হয়েছ, মোটামুটি 10 জন স্টুডেন্ট উপস্থিত হও। শাকিরা মুস্তফা, ওয়ালাইকুম আসসালাম। আমরা পড়াচ্ছি ঋতুবর্ণন। যদি এই ঋতুবর্ণনে তোমার কোনো সমস্যা থাকে তাহলে ক্লাসটি শেষ পর্যন্ত করো। আর আবার জেনে রাখো, প্রতিদিন রাত 9টায়, এই সপ্তাহের প্রতিদিন রাত 9টায় কি হবে, আমাদের বাংলা প্রথম পত্র হবে। এবং আগামী ক্লাস তুমি কোন বিষয়ের উপরে করতে চাও সে টপিকটা জানিয়ে যাও, আজকে জানিয়ে যাও, এখনই জানিয়ে দাও। তাহলে আচ্ছা, পাঠ পরিচিতি পড়বো কিনা একটু জানাও, কারণ পাঠ পরিচিতি পড়লেও কোনো আগাগোড়া কিছু বুঝবা না, এটা পাঠ পরিচিতিটা এতটা জটিল। তবে এখানে পাঠ পরিচিতি থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। অন্য যে কোনো গদ্য পদ্যের পাঠ পরিচিতিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটাটা যে গুরুত্বপূর্ণ না এমন না, কিন্তু এটা পড়ায় আর না পড়ে তোমার ওই কবিতা বুঝলে তুমি পাঠ পরিচিতি অটোমেটিক বুঝবা, না বুঝলে পাঠ পরিচিতিটা বুঝবা না। এখন কি হবে এটা তোমাদের থেকে সিদ্ধান্ত দেই, বলো, কিছু একটা বলো।
যে পড়াবো নাকি আমি মূল কবিতায় চলে যাব? আচ্ছা, বুঝিয়ে দিব। ওকে, দেখো, প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ঋতুর প্রভাবে। অর্থাৎ প্রকৃতির বিচিত্র, বিচিত্র মানে কি বলতো? অর্থাৎ নানা রূপ, একটা চিত্র না, বিচিত্র, অনেক চিত্র। দেখো তো, আমাদের পরিবেশ যদি সবসময় গরম থাকতো কি অবস্থাটা হইতো? অর্থাৎ দুইটা ক্লাস হবে এখানে। স্যার বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র দুইটা ক্লাস হবে এখানে না, এই সপ্তাহ শুধুমাত্র প্রথম পত্রের ক্লাস হবে। এই সপ্তাহটা একেবারে শুক্রবার পর্যন্ত শুধুমাত্র প্রথম পত্রের ক্লাস হবে। সামনের সপ্তাহে আবার হচ্ছে সারা সপ্তাহ দ্বিতীয় পত্রের ক্লাস হবে। সেই সপ্তাহে তোমাদের জিজ্ঞাসা করবো দ্বিতীয় পত্রে কি পড়বা। আজকে শুধু প্রথম পত্রের কোন টপিকের নাম বলবা। এই আজকে আর আছে কয়দিন? আজকে শনিবার না রবিবার? আজকে মানে রবিবার, হ্যাঁ। এই সপ্তাহ আছে আর 5 দিন, 5 দিনে 5টা টপিকের নাম বলে দাও, তাহলে 5 দিনে 5টা টপিক পড়াই দিব। প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ঋতুর প্রভাবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ, হ্যাঁ এটা ঠিক। যেমন আরো অনেক রাজারা এসেছেন, অনেকে এসেছেন, তারা সবাই বাংলার ঋতুটা দেখে পরিবর্তন হয়েছে, খুব আশ্চর্যজনিত হয়েছে। এটা যুগে যুগে সবাই হয়েছে যে তাদের ঋতু 1-2টা আর বাংলাদেশের কতগুলো ঋতু, 6টা ঋতু। এটা আশ্চর্য হওয়ারই কথা, তাই হয়েছে। তারপর এরপরে কবি আল্লাহ বলে এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানব বনের সম্পর্ক প্রভাব তুলে ধরেছে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে এই জায়গাটা। অর্থাৎ তিনি শুধু এই কবিতাটা লেখেন নেই, এই কবিতার মধ্যে প্রকৃতির সাথে মানব বনের যে প্রভাব, কেমন তোমার গ্রীষ্মকালে তোমার মনটা থাকে খিটখিটে, তাই না? দূর ওই শর্ত, এই চারটা বয়, এরকম একটা অবস্থা থাকে। শীতের সময় মনে হয় যে সবার উষ্ণতা নিয়ে বসি, যে সবাই যে লেগা লেগা বসতে পারতো, একে কারণে উষ্ণতা মানুষ কামনা করে। বর্ষাকালের মধ্যে মানুষের মধ্যে রোমান্টিক রোমান্টিক ভাব আসে, শীতকালের মধ্যে হইতেছে দম্পতিদের মধ্যে রোমান্টিক ভাব আসে। এই যে যে মানব বনের প্রকৃতির সাথে তারও মনের মধ্যে যে একটা ভাবের আদান প্রদান ঘটে, এরকমটাই বিষয় তুলে ধরা হয়েছে। দেখো প্রত্যেক ঋতুর মধ্যেই লেখকের খালি নাকি ভাব আসে। দেখো মিলেও একবার যুবকের মনে ভাব, একবার দম্পতিদের মনে ভাব, একবার হচ্ছে প্রেমিকের মনে ভাব, এই ভাবটা তিনি বারবার করে এনেছেন। তো কবি আল্লাহ ঋতু বর্ণনার প্রকৃতির বৈচিত্র্যের সাথে তুলে ধরেছে মানব বনের সম্পর্ক পথ তুলে ধরেছে। এই পাঠ পরিচিতির মধ্যে তুমি যে আর কিছু নাও পড়ো, এই লাইনটা পড়লে তোমার যথেষ্ট, পাঠ পরিচিতি তোমার শেষ। এই জন্য দেখো এই লাইনটা আমি হাইলাইট করে দিয়েছি, আন্ডারলাইন করে দিয়েছি। বসন্তের নবীন পত্রপুষ্প মলয়, মানে বসন্তকালে নবীন পত্রপুষ্প মানে কি নতুন নতুন পাতা, মলয় সমীর, সমীর মানে বাতাস, কোন এক ধরনের সমীর, ভ্রমর গুঞ্জন অর্থাৎ ভ্রমর বা মৌমাছির যে সুন্দর গুঞ্জন, কোকিলের কুহুতান অর্থাৎ কোকিলের ডাক বা গান, গ্রীষ্মের প্রচন্ড তপনের রৌদ্রত্রাস, তপন মানে হচ্ছে সূর্য, অর্থাৎ গ্রীষ্মের প্রচন্ড কি এটা সূর্যের যে প্রখরতা, রৌদ্রত্রাস এবং ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘ গর্জন, অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, বর্ষাকালে যখন অনেক বৃষ্টি হয়, একটানা দাদুরি শিখনি রব। এই যে দাদুরি কি জিনিস? দাদুরি হচ্ছে ব্যাং, শিখনি কি? শিখনি হচ্ছে ময়ূর। দেখো না, ময়ূর কিন্তু বৃষ্টি আকাশ মেঘাচ্ছন্ন হইলে কিন্তু আর পেখমটাও মেলে ধরে, তো সেটা তুলনা করেছে যে একটানা দাদুরি শিখনি রব, শরতের নির্মল আকাশ, শরতের আকাশটা দেখো না পুরো পরিষ্কার, কোনো মেঘও নাই, আকাশটা কেমন ঝকঝকা থাকে। আচ্ছা, কপিল দাস মুর্মুর শেষ কাজ, গন্তব্য কাবুল, যৌবনের গান, সাহিত্যের খেলা। এই 1, 2, 3, 4টা পাইছি, আমি 5টা দরকার ছিল, তাহলে 5টা দরকার। ইতিহাস ক্লাস কি দেওয়া হবে, ইসলাম ইতিহাস ক্লাস কি, লাবিবা ইসলাম ইতিহাসের ক্লাসও দেওয়া হবে, তবে এই সপ্তাহে আর না, এই সপ্তাহে শুধুমাত্র প্রথম পত্র হবে। তারপরে সামনে এই শুক্রবার গিয়ে আমরা হয়তো সিদ্ধান্ত দিব যে আগামী ক্লাসে কি দ্বিতীয় পত্র এবং ইসলামিতে দুইটা একসাথে হবে নাকি একটাই হবে, এটা সামনের সপ্তাহে। কিন্তু এই সপ্তাহে শুধুমাত্র ফার্স্ট পেপার ক্লাস হবে। শরতে নির্মল আকাশ, ফুলের চামর দোলা, খঞ্জনার নাচ, খঞ্জনা এক ধরনের পাখি, সে পাখির নাচ। তারপর হচ্ছে শরৎ বিদায় হেমন্ত পুষ্পতুল্য, তাম্বুলের সুখ, তাম্বুল কি? তাম্বুল হচ্ছে পান, হেমন্তের সময় কেন নাকি পান নাকি খাইতে ইচ্ছা করে। স্যার আপনি কি বোর্ড পরীক্ষার হলে কখনো গাইড দিয়েছেন? আমি গাইড দিয়েছি, এখন ভোট পরীক্ষা হলে দিই নাই, কিন্তু এরকম হলে গাইড কি বলে গার্ড দিয়েছি, গার্ড দেওয়া হয়েছে। তারপরে তাম্বুলের সুখ এবং শীতের ত্রাসে তরিত সূর্য ডুবে যাওয়া, অর্থাৎ শীতের যখন দেখো না, তরিত মানে কি তাড়াতাড়ি, শীতকালে দিনটা ছোট হয় না, সেটা লেখক কিভাবে তুলে করেছে যে শীতকালে সূর্য তাড়াতাড়ি ডুবে যায়। রজনীতে সুখী দম্পতির চিত্ত সুখ, অর্থাৎ শীতকালে কি হয়, দম্পতিরা নাকি সুখী হয়, হ্যাঁ, তাদের মনে মনে খুব সুখ জাগে। ওকে, আচ্ছা, কবিতাটিতে ঋতু বর্ণনার ভেতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ মাধুরী তুলে ধরেছেন
ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গ রূপকে যে সমৃদ্ধ করেছে এই কাব্য থেকে স্পষ্টভাবে বোঝা যায়। ঠিক আছে, তোমাদের আমি একদম লাইন টু লাইন পড়ালাম, কিছু বাদ দিলাম না। সুতরাং এক কথায় এই গদ্যটির মধ্যে শুধু গুরুত্বপূর্ণ অংশ কি, একটাই, প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানব বনের সম্পর্ক। স্যার ব্যাং আর ময়ূর আবার রব কিভাবে হয়? ব্যাং আর ময়ূর রব বলে নাই, ব্যাং হইতেছে ব্যাং, ময়ূর হইতেছে ময়ূর, রব মানে হচ্ছে শব্দ বা আওয়াজ, ডাক। এখানে বলছে ব্যাং আর ময়ূরের ডাক, ব্যাং আর ময়ূরের শব্দ, ব্যাং আর ময়ূরের চেঁচাচেঁচি, এটাকে উল্লেখ করেছে। রব মানে হচ্ছে কলরব, রব মানে হইতেছে শব্দ। আচ্ছা, এই যে এইবারে আসি আসল কবিতায়। কবিতাটা দেখছো আমার নোটটা কি সুন্দর করে করেছি। এই পাশে তুমি শব্দার্থ পেয়ে যাবা, এই পাশে তুমি মূল কবিতাটা, এই যে পেশে পেয়ে যাবে ব্যাখ্যা। আমার আজকে ক্লাসের পরে তুমি চাইলে পরেও কি করে নিতে পারবা, পড়ে নিতে পারবা। অর্ধাঙ্গী সাজেশন দিয়েছে একজন। আচ্ছা, তারপরে রেইনকোট 5টা দিয়েছো। ঠিক আছে, তোমরা এরকম দিতে থাকো, আমি ক্লাস শেষে জানিয়ে দিব আগামী ক্লাসে কি পড়াবো। তবে এইটুক ঠিক, আগামী ক্লাসে তোমাদের স্টুডেন্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, আরো কে কি করবে তাদের সাথে ফোন করে জানিয়ে দিবা যে এই সপ্তাহে কিন্তু বাংলা ফার্স্ট পেপার হবে, এই টপিক হবে, বা তারা এই টপিক করবি, এরকম করে বন্ধু বান্ধবদেরকে জানিয়ে একসাথে ক্লাস করতে আসবে। আজকে এই জায়গায় যে স্টুডেন্ট দেখেছি আমরা, যাতে এই শুক্রবার দিয়ে অন্তত এই লাইভে 50 জন স্টুডেন্ট দেখি। হ্যাঁ, প্রথমে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা, স্যার এই শব্দটা বুঝলাম না, কারণ আবারও বলতেছে আমি পড়াতে পড়াতে যা বুঝে নেওয়ার বুঝে নিবা, যদি এটা মিস করে ফেলো পরে কিন্তু আর কখনোই পাবা না। এই জন্য একেবারে আমি তোমাদের ধরে, আমার টার্গেট থাকবে এই ক্লাসে, বা তোমরাও টার্গেট নাও আমিও টার্গেট নিই, যে ক্লাসের মধ্যেই তোমাকে এটা বুঝে নিতে হবে। আর কখনো যে তোমাকে এটা বুঝার কাজ যাতে বাকি না থাকে। তুমি পড়লে হয়তো রিভিশন দাও, পরে পড়লে হয়তো একটু চোখ বোলাও, কিন্তু বোঝার কাজ যাতে তোমার আজকের ক্লাসে পড়ার বাকি না থাকে। এই জন্য আমি যদি মিস করেও যাই তুমি আবার প্রশ্ন করে বুঝে নিবা। তাহলে শুরু করতেছি। প্রথমে বসন্ত ঋতু, পল্লব নবীন পল্লব, দুই পক্ষ আগে পাশে মধ্যে সুমাধব। এই কবিতাটা পড়ার আগে তোমাদেরকে জিনিস দেখিয়ে দিই। দেখছো আমি একটা ব্রেকেট দিয়ে রাখছি। এই ব্রেকেটটা দেওয়ার কাজ হচ্ছে তুমিও তোমার বইয়ের মধ্যে ব্রেকেট দাও, ব্রেকেট দিয়ে পাশের জিনিস লিখে রাখো কোন লাইন থেকে কোন লাইন পর্যন্ত কিসের আলোচনা করা হয়েছে। প্রথমে আলোচনা করেছে বসন্তের, বসন্তের শেষে আসতে গ্রীষ্ম, গ্রীষ্মের শেষে আসতেছে এই শরৎ, মানে অর্থাৎ সরি বর্ষা, বর্ষার পরে আসতেছে শরৎ, শরতের পরে হেমন্ত, হেমন্তের পরে এই যে শীত। ঠিক আছে, তার মানে সবত্রিশ আলোচনা করেছে বসন্ত নিয়ে প্রায় 8 লাইন, 1 2 3 4 5 মানে 10 লাইন। তারপরে গ্রীষ্ম নিয়ে 4 লাইন, এরপর বর্ষা নিয়ে 6 লাইন, শরৎ নিয়েও 4 লাইন, হেমন্ত নিয়ে মাত্র 2 লাইন, আবার শীত নিয়ে 6 লাইন। তাহলে একটু দাগ দিছো বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে দাগ দিয়ে এই জায়গাটা লিখে রাখো, বা এখানে নোটটা দেখেও বুঝতে পারবা, বা পরেও বুঝার চেষ্টা করবা যে কোন লাইন থেকে কোন পর্যন্ত কোন ঋতু নিয়ে আলোচনা করেছে। এটা তোমার যে কি যে উপকার দিবে সৃজনশীল লিখতে, দেখবে একটা লাইন পরে বলবে এটা কোন ঋতুকে ইঙ্গিত করেছে। তোমাকে সেই ঋতুর ইঙ্গিতেই আগে ধরতে হবে ইঙ্গিতটা, তারপরে তুমি সেই ঋতুর ব্যাখ্যায় তুমি যাবা। তাহলে প্রথমে দেখো মূল পাঠ। প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব, দুই পক্ষ আগে পাশে মধ্যে সুমাধব, এই দ্বারা কি বুঝিয়েছে? প্রথমে বসন্ত ঋতু, লেখক বলতেছে এই যে আমি তো ঋতু বর্ণনা করতে বসেছি, সেই ঋতু বর্ণনা করতে গিয়ে প্রথমে আমি কিসের বর্ণনা দিতেছি? বসন্তের। প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব কি হয়? নতুন নতুন পাতা গজায়। প্রথমে বসন্ত ঋতু কেন বলতেছি? কারণ এটাই নতুন, অন্য সব ঋতু তো পুরাতন পুরাতন লাগে। আচ্ছা, আমাদের জীবনে প্রথম কোন ঋতুটা আসে বলতো? গ্রীষ্ম কিন্তু সবার আগে আসে, কিন্তু বাদ দিয়ে লেখক কেন বসন্তকে পড়া বলতেছে? কারণ বসন্ত হইতেছে নতুন, এটা কি নতুন পল্লবে বা নতুন পাতায় এটা কি হয়, এই কি বলা, বসন্ত ঋতু নতুন পল্লব, হ্যাঁ নতুন পাতা ধারণ করে। তাহলে প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব, দুই পক্ষ আগে পাশে মধ্যে সুমাধব, অর্থাৎ দুই পক্ষ মানে আগে একটা পক্ষ পরে একটা পক্ষ, মাঝখানে কি আসে? গ্রীষ্মকাল। একটু খেয়াল করো, আগের পক্ষ কি শীতকাল, পরের পক্ষ গ্রীষ্মকাল। আচ্ছা, গ্রীষ্ম আর শীত খেয়াল করছো, একটা দুইটা পুরো বিপরীতমুখী জিনিস না? শীত হচ্ছে একদম প্রচন্ড শীত মানে ঠান্ডা, গ্রীষ্ম হইতেছে গরম, আর এই দুইটার মাঝখানে আছে বসন্ত। কারণ বসন্ত শেষ হইতে সেই দুইতে কি থাকে? শীত শীত, মানে বসন্ত দুইটা মাস, তো প্রথম মাসটা কি শীত শীত, পরে আবার পরের মাসটা গ্রীষ্ম, গ্রীষ্মের এটা গরম গরম। তাহলে একেবারে যে সুপার হিট যে ঋতুটা সেটাই বসন্ত, কারণ দুইটা পক্ষের মাঝে। এই লাইন তোমার এইভাবে প্রশ্ন আসবে, দুই পক্ষ আগে মাঝে
মধ্যে সুমাধব বলতে কি বোঝানো হয়েছে? তোমাকে ব্যাখ্যা দিয়ে দিতে হবে। দুই পক্ষ বলতে আগের পক্ষ শীতকাল, পরের পক্ষ গ্রীষ্মকাল, দুই পক্ষের মাঝে আছে বসন্তকাল। এই জন্যই বলছে যে দুই পক্ষ আগে পাশে, মধ্যে সুমাধব। সুমাধব মানে কি? মাধব মানে হইতেছে, দেখো মাধব শব্দটা মধু থেকে এসেছে, যে মধু শব্দের অর্থ থেকে মাধব এসেছে, যার অর্থ মধু বা মিষ্টি। এটাকে বসন্তকালকে ইঙ্গিত করেছে। তাহলে বসন্তকাল হচ্ছে যে দুই পক্ষ আগে পাশের মাঝখানে বসন্তকাল আসে। আর সু বলতে সুন্দর, অর্থাৎ বসন্তকালটাই বা সুন্দর ঋতুটা চলে আসে। এই পরের লাইন, আমি পরের লাইনে চলে গেলে আগের লাইনে যদি কোনো প্রশ্ন থাকে বলে নিবা, স্যার আগের লাইনটা একটু সমস্যা ছিল, এটা বলে ক্লিয়ার করে দেন, তারপরের লাইনে যান। আচ্ছা, আশা করি এই লাইনে কোনো প্রবলেম নাই। যে প্রবলেম যে নাই সেটাও একটু বলো। জি স্যার, ইয়েস। যদি প্রবলেম না থাকে তাহলে ইয়েস করে কমেন্ট করো। পরের লাইন যাই। মলয়া সমীর হইলা কামের পদাতি, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। এর মানে কি? মলয়া সমীর, সমীর মানে হচ্ছে বাতাস। সমীর মানে কি? বাতাস। তুমিও যদি কি থাকে বই রাখো, বইয়ের নিচে শব্দগুলো লিখে লিখে রাখো, বললে কাজে লাগে পরে। সমীর মানে বাতাস। মলয়া সমীর মানে, মলয়া মানে তুমি মনে রাখো মৃদু। যদিও মলয়া মানে শব্দ তো মৃদু না, মলয়া মানে বাতাস, কিন্তু এখন মিলে এরকম মনে রাখো মলয়া সমীর মানে মৃদু বাতাস, মিষ্টি বাতাস। কি হইলা মানে কি? হইল। এখানে হইলা মানে হইলা না, হইলা মানে হচ্ছে হইল। তাইলে মলয়া সমীর হইল কামের পদাতি। আচ্ছা, কাম কি? কাম তোমরা টুকটাক হালকা হালকা বুঝো। তোমাদের একটু একটু বয়স হয়েছে তাই না? তো কামের পদাতি অর্থাৎ বলতেছে মলয়া সমীর হইল কামের পদাতি, অর্থাৎ এই বসন্তকালে এমন একটা বাতাস আসে যে মানুষের মধ্যে কাম ভাব জাগ্রত হয়। পদাতি, পদাতি মানে সৈনিক। অর্থাৎ এই বাতাসটাই কি করে? বসন্তের বাতাস মনে দিয়ে যায় সুরসুরি, এরকম একটা অবস্থা। হ্যাঁ, যে মত বসন্তের বাতাস হইল কামের পদাতি। এটা কামটাকে জাগ্রত করে, কামটাকে কি বলা হয়, এগিয়ে নিয়ে আসে, আঘাত করে। মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। আর এই যে যখন মলয়া বাতাস হলো কামের পদাতি, এই কামের পদাতি, এই মলয়া বাতাসটা যখন ছড়িয়ে পড়ে, তখন মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, অর্থাৎ বৃক্ষ বা গাছগাছালি গুলোর মধ্যে কি হয়? ফুলগুলো মুকুলিত হয়। আচ্ছা বলো, তোমরা নিশ্চয়ই এটা জানো যে বাতাস ছাড়া কি গাছের পরাগায়ন ঘটে? বাতাস ছাড়া কিন্তু গাছের কি হয় না? পরাগায়ন ঘটে না। তাহলে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। এরপরে আসো কুসুমিত কিংসুক। তার মানে এই দুই লাইনের অর্থটা কি? অর্থাৎ বসন্তকালের বাতাস আসে, সেই বাতাসেই কি হয়? গাছগাছালের মধ্যে ফুলগুলো মুকুলিত হয়, এবং বসন্তের এই বাতাসটাই কি? কামের পদাতি, মানুষের মধ্যে কাম ভাবের জাগ্রত ঘটায়। এরপর আসো কুসুমিত কিংসুক সঘন বন লাল। আচ্ছা, কিংসুক মানে এটা বুঝে রাখো। কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল। পলাশ ফুল দেখছো? হ্যাঁ, তাহলে কুসুমিত কিংসুক, কুসুমিত কিংসুক সঘন বন লাল। তাহলে কুসুমিত কিংসুক সঘন বন লাল অর্থাৎ বলতেছে যে পলাশ ফুল দিয়ে, ঠিক আছে, পলাশ ফুল দিয়ে কি হয়? বনটা ছেয়ে থাকে, বনটা লাল হয়ে যায়। দেখছো না কৃষ্ণচূড়া ফুল যখন ফুটে কি অবস্থা হয়? মানে গাছ আগুন লেগেছে, কি চমৎকার দেখা যায়। ওটাই বলছে কুসুমিত কিংসুক সঘন বন লাল, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। আর এর ফলে কি হয়ে যায়? পুষ্পিত অর্থাৎ ফুল ফুটে। সুরঙ্গ, এইখানে একটা কথা বলে রাখি, বলতো সুরঙ্গ মানে কি? দেখি এখানে কমেন্ট করে তাড়াতাড়ি জানাও, সুরঙ্গটা মানে কি? সুরঙ্গ মানে, যাক তোমরাও ইয়া করো নাই, মেনশনও করো নাই, শেয়ারও দাও নাই, আর আমিও কি করি নাই, এই জন্য তোমাদের পিডিএফটাও দেয় নাই। পিডিএফ লাগবে কার কার একটু কমেন্ট করো। বলছিলাম চার্জে লাগে, এই যে 1% চার্জ। হ্যাঁ, কি ব্যাপার, কারো কমেন্ট নাই কেন? আচ্ছা, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, এখানে একটা বলে রাখি, এখানে সুরঙ্গ মানে কিন্তু এই ক্লাসে পরে কি পাওয়া যাবে?
এই ক্লাসের পরেও পাওয়া যাবে, এটা ওয়েবসাইটে, আমি ওয়েবসাইটে দেখিয়েছি। ওয়েবসাইটে তোমরা কোথায় পাবা, কিভাবে পাবা। স্যার আমার মাটির নিচের গোপন রাস্তা, এই তো ভুল বললা ফারহা, তাহলে ঠিক আছে, আমি প্রশ্নটা করে ভালোই করছি। আমি জানতে পারতাম যে তোমরা আসলে ভুলের মধ্যে যাচ্ছ, এটা জানতে পারতাম না। আমার পিডিএফ লাগবে, ঠিক আছে। তাই এবার যদি পিডিএফ লাগে তাহলে আমাদের মানববিজ্ঞানের গ্রুপে তুমি এই ক্লাসটার যে শেয়ার করেছো, আর দিতে হইতেছে 10 জনকে যে মেনশন করেছো, এই জাস্ট দুইটা স্ক্রিনশট তুমি এখানে পাঠাও, দেখবা তোমাকে সাথে সাথে এই পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। পিডিএফ এর লিঙ্কও যেমন পাবা, পাশাপাশি পিডিএফ হয়তো পেয়ে যাবা, দুটেই। হ্যাঁ, তাহলে কুসুমিত কিংসুক, সঘন বন লাল, পুষ্পিত সুরঙ্গ, বা এই মূর্তি করো, করে বলো স্যার আমি করেছি, আমি দেখো তোমাকে এই মূর্তি পাঠিয়ে দিতেছি। তাহলে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলান, তার মানে দেখো মাটির নিচে গোপন রাস্তা বলতেছো। আচ্ছা, তাহলে আমারও লাগে মাহাদি হাসান, ঠিক আছে। তাহলে ইয়া করো, এই স্ক্রিনশট দাও, শেয়ার করো, আর 10টা মেনশন দাও। এবার পুষ্পিত সুরঙ্গ মল্লী, পুষ্পিত মানে সুরঙ্গটা কি? সুরঙ্গ মানে এই দেখো সুরঙ্গ, রঙ্গ মানে হচ্ছে রং, সু মানে হচ্ছে ভালো। এখানে সুরঙ্গ মানে মাটির নিচের সুরঙ্গ না, এই সুরঙ্গ মানে হচ্ছে সুন্দর রং, নানা রং, অনেক রং। তাহলে পুষ্পিত সুরঙ্গ মল্লী, মল্লী মানে কি? মল্লী মানে হচ্ছে বেলি ফুল, মনে রাখো, লিখে রাখো পাশে পাশে দরকার হলে, মল্লী মানে বেলি ফুল। তাহলে কি হয়? পুষ্পিত, ফুল ফুটে, কি ফুল ফুটে? পলাশ ফুল ফুটে, বা নানা রকমের ফুল ফুটে, বেলি ফুল ফুটে। লবঙ্গ, গুলাল, গুলাল মানে হইতেছে আবির রং। হ্যাঁ, আবির একটা কালার আছে, এটা সাদা সাদা কালারের মধ্যে। ওই যে কাঠ গোলাপটা যে হালকা হালকা, যে সাদাও না, আবার ইয়াটাও না, কি বলা যায়, এটা হলুদও না, আবার এটা কেমন জানি বিস্কুট বিস্কুট কালার, এটাকে ফাঁক কালার বা আবির কালার বলে। ওটাই বলছে যে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, বলতেছে এই সময় কৃষ্ণচূড়ার ফুল ফুটে, পলাশের ফুল ফুটে, এমন করে ঘন লাল হয়ে উঠে। এবং শুধু তাই না, নানা রকম ফুল, নানা রকমের সুরঙ্গ মানে অনেক রঙের ফুল, বেলি ফুল, লবঙ্গ কি কালারের? এই ফাঁক কালারের। এরপরে আসো, ভ্রমরের ঝংকার, কোকিল কলরব। আরো কি শোনা যায় বসন্তকালে? কি শোনা যায়? কি কি ভ্রমরের ঝংকার, ভ্রমর চিনো? বসন্তকালে কি চিনো? ভ্রমর তো অবশ্যই চিনো। সেই ভ্রমরের শব্দ শোনা যায়, গুনগুন শোনা যায়, এবং কোকিলের গান শোনা যায়। শুনিতে যুবক মনে জাগে অনুভব। লেখক বলতেছে এই বসন্তকালে কি হয়? এই বসন্তকালে ভ্রমরের ঝংকার, কোকিল কলরব, শুনিতে যুবক মনে, হ্যাঁ বলতেছে এই বসন্তকালে কি হয়? এই গান শুনে, ভ্রমরের গুঞ্জন শুনে, কবিয়ার মধ্যে যুবকের মনেও কি থাকে? গুঞ্জন, গান গাইতে থাকে। তার মনেও কি হয়? পুলক জাগে, নানা রকম চিন্তা ভাবনা তার মনের মধ্যে জাগতে থাকে। নানা পুষ্প মালা গলে বড় হর্ষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। কি অবস্থা! আচ্ছা স্যার, গুলাল মানে কি রঙের নাম? হ্যাঁ, গুলাল মানে হচ্ছে রঙের নাম। কি রং? এই দেখো, গুলাল মানে হচ্ছে আবির বা ফাগ রং। যদি প্রশ্ন আসে গুলাল কি, গুলাল দিবা এক প্রকারের রং, বাস এইটুক দিলেই তোমার হবে। আর একটা কি দিতে পারো? যে আবির বা ফাগ রং, এটুক বলতে পারো। তাহলে নানা পুষ্প মালা গলে বড় হর্ষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। এর মানেটা কি? এর মানে হইতেছে নানা পুষ্প মালা গলে বড় হর্ষিত, বলতেছে এইরকম নানা অনেক ফুলের মালা গলে, অর্থাৎ বসন্তকাল কেমন জানি মনে হইতেছে ওর একটা ফুলে ওর পোষায় না, ওই গাছে গাছে ফুল দেয়, মনে ও ফুল না, ওর একটা ফুল হবে না, ওর ফুলের মালা লাগবে। ও যেমন প্রকৃতির মধ্যে সবগুলো ফুল নিয়ে কেমন জানি মালা গেঁথেছে, ঠিক আছে। এবং এক এক গাছে এক এক কালারের ফুল, কোনটা লাল, কোনটা নীল, কোনটা সবুজ, কোনটা সাদা, এক এক ফুল হওয়ার কারণে লেখক বলতে চাচ্ছে বিচিত্র বসন। বসন মানে কি? বসন্ত মানে হচ্ছে পোশাক। বসন মানে কি? বসন মানে পোশাক। বলতেছে বিচিত্র পোশাক অঙ্গে চন্দন চর্চিত, অর্থাৎ কেমন মনে হয়? হয়তো নানা রকম পোশাকে কি হয়? বসন্তকাল চর্চা করে, তারা অঙ্গে নানা রকম রং সে ধারণ করে। আচ্ছা, বাকিরা গেলা কই? হ্যাঁ, এখন শুধু ফারহাই আছো, আর কেউ দেখতেছি না। হ্যাঁ, এবার আসো। আচ্ছা, এতক্ষণ আমরা যে বর্ণনা দিলাম সেটা কিসের? বসন্তকালের। এখন আসবে হচ্ছে গ্রীষ্মকাল। এই যে অংশটুকু গ্রীষ্মকালের বর্ণনা। এইটুক মনে রাখতে পারলে, মানে লিখে রাখতে পারলে তোমার জন্য অনেক আরাম হবে, তুমি দেখেই বুঝতে পারবা। আচ্ছা, প্রশ্ন করছো হর্ষিত মানে কি? আচ্ছা দেখো,
এই দেখো হর্ষিত মানে কি, আমরা কথা বলি না হর্ষ বিষাদ, হর্ষ মানে হচ্ছে আনন্দ, হর্ষ মানে আনন্দ। এই হর্ষ কথাটাকে ওই মধ্যযুগে লিখতে এইভাবে হর্ষ, তার মানে আমরা যেটাকে রেফ দিয়ে লিখতাম অনেকটাকে ভেঙে লিখতো। তাহলে হর্ষিত মানে হচ্ছে আনন্দিত। হ্যাঁ, হর্ষিত মানে কি আনন্দিত। তাহলে হর্ষ মানে আনন্দ, হর্ষিত মানে আনন্দিত। আচ্ছা, তাই এবার তুমি নিচে আছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে আসো না, যাক এই ক্লাস যারা মিস করবে তাদের আসলে মিসই হবে, কারণ আমি আশা করতেছি এত চমৎকার করে যে তোমাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি, এটা তোমার মনে থাকবে দীর্ঘদিন। নিদাক সম, নিদাক মানে হচ্ছে গ্রীষ্মকাল। সম মানে দেখো, সম মানে শব্দটা হচ্ছে সময়, এই যে এরকম এই সময়টারে অন্তস্থটারে মধ্যযুগে কিভাবে লিখতো, এরকম এ দিয়ে, অর্থাৎ নিদাক সময়ে, অর্থাৎ গ্রীষ্মের সময়ে অতি প্রচন্ড তপন, তপন মানে হচ্ছে সূর্য, সূর্যের অনেকগুলো প্রতিশব্দ আছে তোমাদের বলবো, দেখো আমি বলি, দেখো মিলে পারো কিনা। রবি, অরুণ, তপন, ভাস্কর, আদিত্য, মিহির, সবিতা, দিনকর, দিনমণি, দিননাথ, কি বললাম, এগুলো সব হচ্ছে সূর্যের প্রতিশব্দ। রবি, অরুণ, তপন, ভাস্কর, আদিত্য, মিহির, সবিতা, দিনকর, দিনমণি, এগুলো হচ্ছে সূর্যের প্রতিশব্দ। রৌদ্র তাসে রহে ছায়া, চরণে স্মরণ, বলতেছে গ্রীষ্মকালের সময় সূর্য এত প্রচন্ড তাপ দিয়ে থাকে, এত গরম থাকে, এখানে মনে হয় রৌদ্র তাসে, রোদের ভয়ে কেমন ছায়া কি হয় দেখাই যায় না, ছায়ারা কেমন যায় লুকায়, ছায়ারা যেমন সরে সরে যায়, তারা চরণে স্মরণ, অর্থাৎ প্রকৃতিতে একটু ছায়া পাওয়া যায় না, যে একটু বিশ্রাম নিব, গ্রীষ্মকালটা এরকম অবস্থা, মনে হয় আকাশটা এরকম ফাঁক হয়ে রয়েছে, সূর্যর আলো একদম পৃথিবীতে চলে আসতেছে, একটু কোথাও একটু ছায়া পর্যন্ত পাওয়া যায় না, মনে হয় ছায়াটা লুকাইতে লুকাইতে একদম পায়ের নিচে এসে লুকাইছে, ঠিক আছে, অর্থাৎ ছায়াটা চরণে স্মরণ, চরণ মানে হচ্ছে পা, একদম পায়ের তলায় সরে এসেছে, বুঝতে পারলা? আচ্ছা, ক্লিয়ার। হ্যাঁ, এরকম একটু পর পর আমাকে একটু ক্লিয়ার ক্লিয়ার দিয়ে সংকেত দিবা যে স্যার হ্যাঁ বুঝতেছি এবং ক্লিয়ার হইতেছে। তারপর আসো, চন্দন চম্পক মাল্য মলয়া পবন। চন্দক, চন্দন কিছু না, চন্দন তোমরা চেনো, চন্দন এক ধরনের কি কি বলা যায় এটাকে, এই হ্যাঁ, চন্দন হচ্ছে এক ধরনের সুগন্ধি, তোমরা এটা চন্দন চিনেছো, নামও কিন্তু শুনেছো, তোমরা চন্দনের ওই যে স্যান্ডেলই না, চন্দনের সুবাস, কিংবা রবারও আছে চন্দনের সুবাসের রবার। এটা কে, বাইজিদ নাকি, এটা কি লাগলো, কি নাম, সুমাইয়া, সুমাইয়া আক্তার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া বলো, তোমার নামটা কয়জনে পড়তে পারে, আমি পড়তে পেরেছি কিনা, বা আমার পড়া ঠিক আছে কিনা, সুমাইয়া আক্তার জানাও। হ্যাঁ, সুমাইয়া বলো, দেখো বলতে চন্দন চম্পক, চম্পক মানে হচ্ছে এই যে চম্পা ফুল, ঠিক আছে, চম্পক মানে চম্পা ফুল, বলতেছে চম্পা ফুল, তারপর হচ্ছে চন্দন, এগুলো কি মাল্য মলয়া পবন, মানে এগুলো মানে হইতেছে মাল্য মানে হচ্ছে মালা, মলয়া পবন, পবন মানে হচ্ছে বাতাস, বলতেছে চারপাশে চম্পা ফুল এবং চন্দনের সুবাস ছড়িয়ে পড়ে, এই চন্দনের সুবাস, চম্পা ফুলের সুবাস বাতাসে যখন, পবন মানে হচ্ছে বাতাস, পবন মানে বাতাস, ঠিক আছে, এই মৃদু বাতাস যখন চম্পার ফুলের গ্রান এবং চন্দনের গ্রানের বাতাসটা ছড়িয়ে পড়ে, তখন শতত মানে হচ্ছে সব, দম্পতি সঙ্গে ব্যাপিত মদন। আচ্ছা, মদনও হচ্ছে সেই কামদেব, তোমরা ওই যে কাম পড়েছো না, সেই কাম, অর্থাৎ এই সময় বসন্তকালের এই চার প্রকৃতির মধ্যে যখন চন্দন আর চম্পা ফুলের গ্রাম ছড়িয়ে পড়ে বাতাসে, তখন দম্পতিদের মধ্যেও কাম ভাব জাগ্রত হয়, ঠিক আছে, এর মানে কি, আচ্ছা এর মানে একটু বোঝা দরকার নেই, যেটুকু ব্যাখ্যা দিছি ওইটুকি বলো, ওইটুকি বুঝো, তারপরে শেষ, তাহলে আমাদের গ্রীষ্মকাল শেষ। গ্রীষ্মকাল কি, সূর্য অনেক গরম থাকে, ছায়াটা কি হয় পায়ের তলায় চলে আসে, এবং এই কি বলা যায়, এই যে চম্পা ফুলের গ্রানে কি হয়, দম্পতি, গ্রীষ্মকালে দম্পতিদের মনের মধ্যে মদন জাগে। লেখক কি মানে কি হয়েছে, একেবারে প্রতি ঋতুর মধ্যেই এরকম করে বর্ণনা দেওয়ার চেষ্টা করছে, যাক এটা ভুয়া,
একেবারে প্রতি ঋতু এরকম না, একেবারে সব ঋতুর মধ্যে খালি মানুষের মনে এরকম জাগে খালি না। আচ্ছা, তাহলে আমরা শেষ কি করলাম, গ্রীষ্ম শেষ করলাম। এখন আসবো হচ্ছে বর্ষা। এই যে বর্ষা, তাহলে বর্ষার দিকে আসি। পাবন সময় ঘন ঘন গর্জিত। পাবন মানে শব্দ হচ্ছে আগুন, ঠিক আছে। বর্ষাকাল আবার আগুন আসলো কই থেকে? হ্যাঁ, অর্থাৎ এই যে গ্রীষ্মকালের যে আগুন, হ্যাঁ গ্রীষ্মকালের যে গরম, এই গরমটা যখন খুব খারাপ অবস্থা, তখন কি হয়, সময় কি ঘন ঘন গর্জিত, আকাশ একটু গর্জন দিতে থাকে। বৈশাখীর সময় আকাশ গর্জন দেয়, আর সেই সময় নির্ভয়ে বরিশে মানে বর্ষিত হয়, অর্থাৎ বৃষ্টি পড়ে, বর্ষিত জল চৌদিকে। এই যে চৌ মানে চার, দিক মানে হচ্ছে দিক, অর্থাৎ চারদিকে পূরিত মানে পূর্ণ। বলতেছে যখন গ্রীষ্মকাল, মাত্র গ্রীষ্মকাল শেষ হইলো, গ্রীষ্মকালের সময় পরে যখন মনে হয় যে আগুন, প্রকৃতির আগুন হয়ে রয়েছে, সেই সময় কি হয়, সময় ঘন ঘন গর্জায়, আকাশ ঘন ঘন গর্জায়, আর এই গর্জনেই কি হয়, একদম নির্ভয়ে জল চারদিকে কি হয়, নির্ভয়ে জল বর্ষিত হয় এবং চারদিকে পূর্ণ হয়ে যায়, হয় না? বর্ষাকালে সব দিকে পানিতে পূর্ণ হয়ে যায় না? হয়ে যায়। বলতেছে ঘোর শব্দে কৈলাসে মল্লাগ রাগ পাত্র। তোমরা কেমনে পারবা যাই না, চেষ্টা করতেছি, বলতেছি, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনো, তাইলে হয়তো মনে রাখতে পারবা। ঘোর শব্দে বলতেছে এই যে বর্ষার যে শুদ্ধ বৃষ্টির যে কি হয়, টুংটাং টাপুর টুপুর বা ঝুম যে আওয়াজটা, দেখো বর্ষায় কিন্তু বৃষ্টিতে প্রচুর আওয়াজ হয়, কিন্তু এই আওয়াজটা ভাল লাগে না? হ্যাঁ, জানালাটা লাগিয়ে তুমি ঘরের মধ্যে আসো, টিনের চালে পরে সেই শব্দটা ভাল লাগে, মানে কেমন একটা আনন্দ কাজ করে। যদিও যদি কারো টিনের চাল বা খুব খারাপ অবস্থা হয়, তার জন্য তো খারাপ লাগে, কিন্তু বাকিদের মধ্যে কি একটা ব্যাপক আনন্দ কিন্তু কাজ করে। তো এটাই বলতেছে ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ পাত্র। এর মানে কি বলতেছে, এই বর্ষার যে শব্দটা, এটা কেমন জানি মনে হয় একটা রাগ চিনো, গানের যেমন সা রে গা মা, এই যে রাগ গানের, বলতেছে কৈলাসে মল্লার রাগ। আচ্ছা, কৈলাস মল্লার তোমার সবটাই বুঝাই দিই, শব্দ তো দেখো তাইলে বুঝবা। দেখো, কৈলাস মানে হইতেছে শিবের বাসস্থান বা হিমালয়। আমরা তোমাদের এই যে মাসি পিসির মধ্যে একটা গান নাম শুনছো না, কৈলাস? হ্যাঁ, ইয়ার চামচা, কার চামচা? এই দেখো, কৈলাস হচ্ছে শিবের বাসস্থান, হিমালয় পর্বতের একটা অংশ। আর মল্লার হইতেছে মালাহার বা সঙ্গীতের একটি রাগ, রাত্রের দ্বিতীয় প্রহরে গাওয়া হয়, এমন এক ধরনের গান যেটা রাতে দিয়ে গাওয়া হয়। তো লেখক ওইটাই বলতেছে যে ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ পাত্র। কেমন জানি মনে হয় ওই যে কৈলাসের শিবালয় বা হিমালয়ের পর্বতের, কিংবা ওই যে শিবকে সন্তুষ্ট করার জন্য যে রাগটা বা গানটা গাওয়া হয়, মনে হয় সেই গানের মতন সুন্দর। এবং দাদুরি শিখিনি রব অতি মন ভায়ে। এর মানে কি? এর মানে হইতেছে এই শব্দে কি, কোন জিনিসটাকে গানের মতন মনে হয়? গানের মতন মনে হয় হচ্ছে দাদুরি আর শিখনির শব্দ। দাদুনি আর শিখনি কে? দাদুনি কি? দাদুনি মানে হচ্ছে ব্যাং। দাদুনি কি? ব্যাং। শিখনি কি? শিখনি হচ্ছে ময়ূর। তাহলে ব্যাং আর ময়ূরের শব্দ, রব মানে কি? রব মানে হচ্ছে কলরব বা শব্দ। অতি মন ভাই, অর্থাৎ মন ভরে যায়। আচ্ছা, সুমাইয়া একটা সালাম দিয়ে তার রিপ্লাই দিলা না, আমি কি তোমার নাম পড়তে পেরেছি কিনা, ঠিক মতো পড়া হইলো কিনা। তারপরে দেখো বলছে কীটকুল রব পুনি ঝংকারে ঝংকারে। তাহলে বসন্তকালে শুধুমাত্র যে ব্যাং আর ময়ূরী ডাকাডাকি করে এমন কিন্তু না। আচ্ছা, রাগ মানে কি? গান। হ্যাঁ, রাগ মানে হচ্ছে গান। রাগ মানেই যে গান না, মানে গানের একটা অংশকে রাগ বলা হয়, অর্থাৎ গানের মধ্যে যে টান দেওয়া, গানের মধ্যে যে একটা শৃঙ্খলা, ওটাকে রাগ বলে। তুমি রাগ মানে গানই বুঝবা, এত প্যাচ ধরার দরকার নেই, সহজ বলে গান, রাগ মানে গান। কিটকুল রব পুনি পুনি, পুনি মানে হচ্ছে পুনরায়, বারবার। অর্থাৎ বর্ষাকালে শুধুমাত্র যে ব্যাং আর ময়ূর ডাকে এমন না, আরো যে কীট পতঙ্গ আছে সেগুলো বারবার ডাকতে থাকে ঝংকারে ঝংকারে। শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। আর এগুলো শুনা যুবকের মন কি হয়, চিত্ত কি হয়? চিত্ত মানে হচ্ছে মন। মন কি হয়? একদিকে হর্ষিত মানে আনন্দিত হয়, আর একদিকে ডরে। অর্থাৎ যখন বৃষ্টির অনেক আওয়াজ আসে তখন কি হয় দেখো না, একটু মনে যেমন ভয়ও লাগে, ঠাড়া পড়ে, তখন কি হয় মনটার মধ্যে একটু ভয় করে ঠাড়ার শব্দে।
মানে বজ্রপাতের শব্দ, ঠাডা কি বজ্রপাতের শব্দ, মনটা মধ্যে ভয় করে কিন্তু আবার আনন্দ লাগে, যাক বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। এই দুইটা কথাই উল্লেখ করেছে। তাহলে আমাদের বর্ষাকালও শেষ, বর্ষাকালের শেষে পরে কি আসতেছে, বর্ষাকালের শেষে আসতেছে শরৎকাল। বলতেছে আইলো শরৎ ঋতু, কি আইলো শরৎ ঋতু নির্মল আকাশে, দোলায় চামর কেশ কুসুম বিকাশে। বলতেছে কি আসলো এরপরে, এরপরে আসলো হচ্ছে শরৎকাল, শরৎ ঋতু, নির্মল আকাশে। নির্মল আকাশ কি, শরৎকাল আকাশ দেখছো কেমন নির্মল থাকে, কেমন পরিষ্কার থাকে, কেমন ঝকঝকা থাকে, সেই কথা বলতেছে। বর্ষাকালে আকাশ যেমন কালচে কালচে মেঘেতে পূর্ণ থাকে, শরৎ আসলে পরে আকাশটা পরিষ্কার হয়ে যায়। দোলা চামর কেশ কুসুম বিকাশে, দোলায় চামর কেশ, চামর কি, চামর হচ্ছে এক ধরনের ধরো পাখা, হ্যাঁ পাখির পালকের এক ধরনের পাখা। বলেছে কেমন জানি আকাশ, তুমি এটা মিলে রাখবা, কাশফুল দেখছো না, না এরকম নানা রকম ঢং ঢং করে তোমার ছবি টবি তুলো, সেই কাশফুল। তো ধরে নাও প্রকৃতিকে বলতেছে ওই কাশফুলের দিয়ে কেমন প্রকৃতিকে বাতাস দেওয়া হয়, এই বাতাসে কুসুম মানে কি, যদি ফুলগুলো আছে সেগুলো বিকশিত হয়। অর্থাৎ শরতের ওই চামরের কেশ, চামরের যে কেশ মানে তো চুল বা চামরের যে পাখা, সেইটার বাতাসে কি হয়, ফুলগুলো ফুটে ওঠে। নবীন খঞ্জন, খঞ্জন হচ্ছে এক ধরনের পাখি। বলেছে নতুন পাখিরা দেখি বড়ই কৌতুক, এই যে গাছে গাছে ফুল ফুটে ওঠে, তারপর হচ্ছে বাতাস বয়ে যায়, কেমন দোলা লাগে, এটা দিয়ে পাখিদের মনে কি হয়, বড়ই কৌতুক জায়গা, ওদের মনে খুবই ভালো লাগে। উপজিত যামিনী দম্পতি মনে সুখ, খালি লেখক প্রত্যেক কথার শেষে খালি দম্পতির মনে খালি সুখ, খালি এই খালি দম্পতিটা ঋতুর মানে প্রতি ঋতুতে কি হয়, দম্পতিটা খালি জাগ্রত হয়ে উঠে, খালি প্রেম আর প্রেম। আচ্ছা, তো বলতেছে এই যে শরতের মধ্যেও নাকি কি হয়, দম্পতির মনে সুখ জাগে। এরপর আসো, তারপরে বলতেছে এই যে হেমন্ত, এরপর প্রবেশে হেমন্ত ঋতু, শীত অতি যায়, হ্যাঁ অর্থাৎ হেমন্ত ঋতু চলে আসে, আর কি শীত, হেমন্ত ঋতু চলে আসে। পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। আচ্ছা, পিডিএফটা পাইছো কেউ? তাইবাতুন নিসা, পিডিএফ পিডিএফ কে যে পাও একটু কমেন্ট দিও, ঠিক আছে। পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। আচ্ছা, এটা কি, তাম্বুল মানে হচ্ছে পান। বলতেছে যখন হেমন্ত ঋতু আসে তখন মনে হয় কি শীত যায় যায় বা শীত আসতেছে। পুষ্পতুল্য তাম্বুল, তাম্বুল হচ্ছে পান, কিন্তু সেই পানটা লেখক ফুলের সাথে তুলনা করেছে, এটা পান না, যেমন একটা ফুল, কি হয়, অধিক সুখ হয়। অর্থাৎ বলতে চাইছে লেখক হেমন্তকালটা হতে পারে সেই আমলের বিষয় ছিল, হেমন্তকাল আসতে মনে মানুষ মানে একটু পান বেশি খাইতো, কিংবা এখনো মনে নিয়ম আছে। উপজিত যামিনী, আচ্ছা যামিনী মানে হইতেছে বাতাস, ঠিক আছে। এখানে উপজিত মানে হচ্ছে উত্তেজিত, এ দেখো উপজিত উপস্থিত হয় বা উৎপন্ন হয়, যামিনী মানে হইতেছে অর্থাৎ নতুন কিংবা দম্পতি, যামিনী বা এটা যামিনীও মানে এরকম স্ত্রী বুঝায়, ওকে, জায়া যামিনী। তার বলতেছে অর্থাৎ যামিনী বা দম্পতিদের মনে কি হয়, উত্তেজনা বা কি হয়, দম্পতি মনে সুখ উৎপত্তি হয়, উৎপন্ন হয়, উপজিত হয়। এবার এবার কি, পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ, এটা শেষ করলাম। এরপরে শীতের তরাসে, হ্যাঁ এবার তারপরে শীতকালে চলে যাই। শীতকাল, হ্যাঁ আসি। শীতের তরাসে রবি তুরিতে লুকায়, অর্থাৎ শীতের ভয়ে, তরাসে মানে হচ্ছে ত্রাসে, শব্দটা কি ত্রাসে, দেখছো সে ত্রাসে লেখছে তরাসে, তোমরা ভাবছো শব্দটা কত কঠিন, দেখো আসলে কঠিন না। এটা তোমার পরিচিত শব্দটাকে একটু ভিন্ন আঙ্গিকে মধ্যযুগের শব্দগুলো মানুষ ভিন্নভাবে ব্যবহার করত, এখানে এটাও ইঙ্গিত করতেছে যে আজকে 400টা বছরে ভাষা কিভাবে রূপান্তরিত হয়েছে, তাই না? সে সময় কেমন ছিল তরাসে, এখন কেমন হয়েছে। তাহলে শীতের ত্রাসে রবি তুরিতে লুকায়, অর্থাৎ শীতের এরকম তুরিতে কি হয়, কি হয়, সূর্য লুকিয়ে পড়ে। কেন কেন বলছে, শীতকালে দিনটা ছোট হয় না, হ্যাঁ এখন 7টা বাজে মনে করো সূর্য ডুবে, বা 6টা বাজে সূর্য ডুবে, তখন সূর্য ডুবে মনে হয় যে 3:30 বা 4টা বাজে। তো এটাই মনে হয় যে শীতের ত্রাসে, শীতের ভয়ে সূর্য তাড়াতাড়ি করে লুকায় পড়ে, এভাবে বর্ণনা করেছে। তরিতে লুকায় অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। আর এই এত রাত, এত রাতকে অনেক দীর্ঘ হয় না,
নিশি মানে কি রাত, এত দীর্ঘ রাতটা মনে হয় কি পলকে চলে যায়, পোহায় যায়। পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, অর্থাৎ এই এর মানে হচ্ছে ভেদ ভুলে বিচিত্র বসন। শীতকালেও বিভিন্ন রকম ফুলে ভেদ ভুলে কি হয়, মানুষ নানা রকম পোশাক ধারণ করে, হয় না? শীতকালে মানুষ কি করে দেখো না, তোমাদের অনেক মোটা মোটা অনেক ধরনের পোশাক পরতে হয়, গরমকালে যত পোশাক কম পরতে পারে, কিন্তু শীতকালে কি হয়, নানা রকম পোশাক, আমরা বিচিত্র বসন, এক একজনে এক এক ধরনের বসন বা কাপড় দেখা যায়। উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ, এভাবে করতে করতে শীতটা আমাদের পার করা হয়ে যায়। এরপর কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ, এখানে কাফুর একই জিনিস, একটা সুগন্ধির নাম, কস্তুরী কি সেটা একই জিনিস, এক ধরনের সুগন্ধির নাম, চুয়া কি, চুয়া এক ধরনের সুগন্ধির নাম। তাইলে এই কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ, তুমি কস্তুরীটাকে ইঙ্গিত করে দিছি, কস্তুরী হইতেছে মাস্ক, তোমরা দেখবা আতর আছে কিংবা পারফিউম আছে, মাস্ক পারফিউম, যেটাকে কস্তুরীর গ্রান বলে, কস্তুরী ইংলিশ হচ্ছে মাস্ক। এটা আসলে কি জিনিস, এটা হচ্ছে হরিণের নাভি, যেখান থেকে এক ধরনের সুঘ্রাণ বের হয়। তাহলে যাবক সৌরভ, দম্পতির চিত্তে তো চেতন অনুভব, ওই যে শেষ দেখো খালি দম্পতি, লাস্টে বলতেছে এই শীতকালের এই যে সুন্দর সুন্দর সৌরভ, এত এত কস্তুরীর বা কাফুরের জ্ঞান বা চুয়ার গ্রান, দম্পতিদের মনে খালি কি চেতনা অনুভব হয়। এই তো, এই যে এরই মাঝে তোমাদের কি করলাম, এই যে ব্যাখ্যা এটা শেষ, এর পরের অংশে যদি তুমি নোটটা পাও, এখানে যে একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা তোমাদের দেখাইনি, সেটা হচ্ছে লাইনে লাইনে ব্যাখ্যা, এই লাইনটাই একদম সহজ বাংলা বলা হয়েছে, দেখো কিরকম, তাহলে বুঝবা। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, বসন্ত ঋতুর শুরুতে গাছে গাছে নতুন পাতা গজায়, দুই পক্ষ আগে পাশে মাধ্যে সুমাধব, শীত ও গ্রীষ্মের মাঝে অবস্থান করে মনোমুগ্ধকর বসন্তকাল, মলয় সমীর হইলা কামের পদাতি, মৃদু মলয় বাতাস হচ্ছে কি প্রেমের দূত হয়ে ওঠে। এই অংশটুকু পড়লে এই কবিতা তোমাকে আর কেউ আটকাতে পারবে না, প্রতিটা লাইন সহজ করে কথা, প্রতিটা লাইন এটা তুমি একদম সহজ ভাবে করে বুঝবা, সেভাবে করে দেওয়া। তাহলে বুঝতে পারতেছো পিডিএফটার গুরুত্ব, এবং এখানে ওই বসন্তকালকে হলুদ, বসন্তকালকে গোলাপি, গ্রীষ্মকালকে হলুদ, তারপরে হচ্ছে বর্ষাকালকে একটু কি বলে একটু কালচে রাখা হয়েছে, শরৎকাল তো একদম সাদাই, হেমন্ত আবার কি একটু ধানের কালার, আর শীত একটু একটু হালকা কি একটু নীলচে নীলচে কালার। এখন বলো আর কি তোমাদের সাথে আলোচনা করবো কিনা, তোমাদের আরো কিছু লাগবে কিনা, কমেন্ট করতে পারো।